জেফ্রি এডওয়ার্ড অ্যাপস্টিন শিক্ষকতার মতো মহান একটি পেশা দিয়ে জীবন শুরু করলেও শেষ করেন ভয়ঙ্কর এক যৌন র্যাকেট পরিচালনাকারী হিসাবে। আমেরিকার নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত 2 থেকে 3,000 পৃষ্ঠার নথি প্রকাশ করে, যেগুলোকে অ্যাপস্টিন ফাইলস বলা হচ্ছে, এবং সেখানে রয়েছে ভয়ঙ্কর সব বিবরণ। তার নিজস্ব একটি দ্বীপ ছিল, নাম তার লিটল সেন্ট জেমস, যাকে পেডোফাইলার আইল্যান্ড বলে পরবর্তীতে নামকরণ করা হয়। সুসংগঠিত সেক্স ট্রাফিকিং তার অন্যতম একটি যোগ্যতা। এটি কেবল তার ব্যক্তিগত অপরাধ ছিল না, বরং একটি আন্তর্জাতিক পাচার চক্র ছিল এটি। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত এই নেটওয়ার্ক বিস্তৃত ছিল। নাবালিকা ও কিশোরীদের সে টার্গেট বা লক্ষ্য বানাতো। অ্যাপস্টিনের অধিকাংশ শিকার ছিল 14 থেকে 18 বছর বয়সী কিশোরী। স্কুলে পড়া বা সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদেরকে টার্গেট করে তাদের এই অন্ধকার জগতে নিয়ে আসতো। মাসাজ বা বিভিন্ন থেরাপির নামে যৌন নিপীড়ন চালানো হতো ওই নারীদের বা ওই কিশোরীদের উপরে। এই কিশোরীদেরকে মূলত মাসাজ থেরাপিস্ট হিসেবে কাজ দেওয়ার কথা বলে নিয়োগ করা হতো এবং পরবর্তীতে তাদের জোরপূর্বক যৌন কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করা হতো। আপনারা নিশ্চয়ই আওয়ারাপান নামক ভারতীয় একটি সিনেমা দেখেছেন, যেখানে এই ধরনের র্যাকেটের বিবরণ রয়েছে। তো অ্যাপস্টিনের ছিল পিরামিড স্কিম বা চেইন সিস্টেম। একজন ভুক্তভোগী মেয়েকে বাধ্য করা হতো তার পরিচালিত বা তার দ্বারা আরও 2 বা একাধিক মেয়েদেরকে এই র্যাকেটে যুক্ত করার বিনিময়ে সেই কিশোরী হয়তো কিছু অর্থ পেত বা নানান ব্ল্যাকমেইলের শিকার হয়ে সে এই অন্যায়ে আরও কিশোরীদের যুক্ত করতে বাধ্য হতো। এই চেইন সিস্টেমের মাধ্যমে অ্যাপস্টিন তার শিকারের সংখ্যা দ্রুত বাড়াতে পারতেন। ব্ল্যাকমেইল ও প্রভাবশালী বন্ধুদের সম্পৃক্ততা অন্যতম তার একটি স্তম্ভ ছিল। তিনি বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের, বিশেষ করে রাজনীতিবিদ, বিজ্ঞানী, রাজপরিবারের সদস্যদেরকে এই কর্মকাণ্ডে জড়াতেন। অভিযোগ রয়েছে সেখানে, অর্থাৎ সেই ব্যক্তিদের তার ডেরায় নিয়ে এসে গোপন ক্যামেরার মাধ্যমে ওই প্রভাবশালী বন্ধুদের ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করতেন। লিটল সেন্ট জেমস বা পাপের দ্বীপ সম্পর্কে রয়েছে ভয়ঙ্কর সব তথ্যচিত্র। আপনারা অনেকেই তা জানেন, যারা জানেন না সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। এই দ্বীপটিকে তিনি নারী শোষণের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। এখানে আইনি নজরদারির বাইরে রেখে মেয়েদের উপরে দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন, এবং তার অন্যতম সহযোগী ছিল গিলিন ম্যাক্সওয়েল। একজন নারী হয়েও ম্যাক্সওয়েল অ্যাপস্টিনকে মেয়ে খুঁজে দেওয়া এবং তাদের নিয়ন্ত্রণে রাখতে প্রধান ভূমিকা পালন করতেন। এটি প্রমাণ করে যে এই অপরাধের নেপথ্যে অত্যন্ত ঠান্ডা মাথার পরিকল্পনা ছিল। হ্যাঁ, অত্যন্ত ঠান্ডা মাথার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সে এক প্রকার সফল করে ফেলে, কিন্তু স্থানীয় পুলিশের নজরদারি, তার বিরুদ্ধে মামলা এবং সর্বশেষ সাহসী নারী সাংবাদিক জুলি কে ব্রাউন তার রিপোর্ট পারভার্সন অব জাস্টিসে এই অ্যাপস্টিনের সকল পাপাচার সামনে নিয়ে আসেন, এবং সেই যাত্রায় আর অ্যাপস্টিন রক্ষা পেলেন না। অতীতে সে বিভিন্নভাবে তার ক্ষমতা, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ব্যবহার করে তার এই ভয়ঙ্কর অপরাধ লুকোতে সক্ষম হয়েছিল। আদালতকে টেম্পার করতে পেরেছিল। গোপন চুক্তির মাধ্যমে নামমাত্র সাজা বা বিভিন্ন ভয়ঙ্কর অপরাধ থেকে দায় মুক্তি, এগুলো সে ঘটিয়েছিল। আমেরিকাকে বলা হয় ল অফ দ্য ল্যান্ড। সেখানে আইন কি সবার জন্য সমান, এই প্রশ্ন উঠছে অ্যাপস্টিনদের মতো লোকদের এবং তাদের রক্ষাকারীদের কারণে। কারা তাকে রক্ষা করেছিল সেই তালিকা বিশাল। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে কত কত ব্যক্তির সাথে অ্যাপস্টিনের যোগাযোগ। আপনারা এই নথিগুলো পর্যবেক্ষণ করলে বা পর্যালোচনা করলে, বিভিন্ন ব্লগ সাইট পড়লে, সংবাদ মাধ্যম পড়লে আরও বিস্তারিত জানতে পারবেন। আমরা একটু বাংলাদেশের দিকে ফোকাস করি। আমেরিকান এই ভয়ঙ্কর অপরাধীকে দেখিয়ে কিছু ইসলামিস্ট দাঁত কেলাচ্ছে যে দেখো, আমরা শুধু খারাপ না, আমরা শুধু শিশুকামী না। মানে ওই ইসলামিস্টগুলো বিশ্বাস করে তাদের নবী শিশুকামী ছিল এবং তারাও শিশুকামকে বৈধতা দিতে চায়। ওয়াজ মাহফিলে বিভিন্ন মাচায় আপনারা শুনেছেন শিশু কিশোরদের বিবাহের বৈধতা নিয়ে এই মোল্লারা আসে, বলে আমার নবী 6 বছরের যুবতীকে বিয়ে করেছিলেন, 9 বছরে সঙ্গম করেছিলেন, আমরা সেটা করতে পারবো। একাধিক বিয়ে, এই যে মানে পেডোফাইল, এরা আমাদের সমাজের সর্বস্তরে। এদের দরকার হয় ক্ষমতা, ক্ষমতা না থাকলে নানাবিধ অজুহাত। বাংলাদেশের এই যে
ইসলামিক সন্ত্রাসীদের যেহেতু অ্যাপস্টিনের মতো টাকা পয়সা বা তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নেই, তাই তারা আশ্রয় নেয় তাদের নবী বা 1400 বছর আগের গল্পকেচ্ছার। তো এই শ্রেণীকে আমরা হয়তো নিয়ন্ত্রণ করতে পারি, কারণ তাদের ক্ষমতা এত বেশি না, বা আমরা সামাজিকভাবে তাদেরকে চাপে রাখতে পারি। কিন্তু অ্যাপস্টিনের মতো বাংলাদেশের যারা ভয়ঙ্কর অপরাধী, তাদের বেলায় গতকালের একটি ঘটনা বলি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিকুর রহমান, তিনি 11 বছর বয়সী এই কিশোরীকে সপরিবারে, মানে ওই এমডি শফিকুর, ওর নামও শফিকুর, প্রেস সচিব জামাতের আমির, যাই হোক এরা সবাই এক, জুম্মা আমিরের ব্যাপারে একটু পরে বলছি। তো এই শফিকুর এবং তার স্ত্রী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে এই বাচ্চা শিশুটিকে পাশবিক নির্যাতন করেছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। যৌন নিপীড়ন করেছে কিনা আমি এখনো নিশ্চিত নই। তো এই শফিকুর এবং তার স্ত্রী সহ বেশ কয়েকজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এই উদাহরণটা টানলাম কারণ আপনারা দেখেছেন এখন গণমানুষ বলা শুরু করেছে ভেনেজুয়েলা পেয়েছে এক মাচাদোকে এবং আমরা পেয়েছি ছোটখাটো এক মাদারচোদকে। এক নোবেলে খাইছে মায়ানমারে, আরেক নোবেলে খাইছে ভেনেজুয়েলারে, আরেক নোবেলে খাইছে বাংলাদেশটারে, বুঝছেন? এই ভেনেজুয়েলা পাইছে একটা মাসাদো নোবেল বিজয়ী, আর আমরা পাইছি ধরেন একটা ছোটখাটো মাদারচোদ। হ্যাঁ, এই শান্তিতে নোবেল জয়ীদের সমীক্ষা করতে গিয়েই মাচাদো বা আমাদের ইউনুচ্চা। তো একইভাবে বলতে হয় আমেরিকা পেয়েছে ভয়ঙ্কর এক অ্যাপস্টিনকে, আর আমরা পেয়েছি ছোটখাটো এই মাদারচোদদের। শুধুমাত্র কি ছোটখাটো না, চলুন রাঘব বোয়ালদের দিকে তাকানো যাক। সায়েম সোভান আনবির, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, নামটি মনে পড়ছে, পরিচিত পরিচিত লাগছে। মোসরাত জাহান মুনিয়ার কথা মনে আছে? 2021 সালের সেই নৃশংস ঘটনাটি, অথবা এই তো 2024-এর নুসরাত শাহরিন রাফি, পড়ছে না মনে? একটু একটু পড়ছে। আচ্ছা, মুনিয়াকে নৃশংসভাবে হত্যা করে আনভির। কি কারণ? অ্যাপস্টিনের মতোই অর্থবিত্ত প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে এই আনভির মুনিয়াদের মতো মেয়েদেরকে টার্গেট করে। অ্যাপস্টিন, আনভির উভয় ব্যক্তি তাদের বিপুল সম্পদকে আইনি সুরক্ষা পাওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করে। ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চ মহলে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ধরলাম আওয়ামী লীগের সাথে বসুন্ধরা গ্রুপের মাখামাখি সম্পর্ক ছিল। হোয়াট অ্যাবাউট ইউনুস? কেন আনভির এখনো এত নৃশংস হত্যাকাণ্ডের সাথে প্রধানতম অভিযুক্ত হয়েও সবকিছু থেকে রেহাই পেয়ে যাচ্ছে? অ্যাপস্টিন এবং আনভিরের শিকারের ধরন একই, অল্প বয়সী ও অসহায় তরুণী। অভিযোগের কেন্দ্রে থাকা ভুক্তভোগীরা প্রায় সবাই বয়সে তরুণী বা অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, বা হলেও ওই 18 ছুঁই ছুঁই বা একটু পার করা। এরা নিজেদের বিলাসিতা ও লালসা মেটাতে তরুণীদের অসহায়ত্বের সুযোগ নেয়। কাউকে কাউকে দামি উপহার দেওয়া, কাউকে তাদের ডেরায় নিয়ে আটকে রাখা। ডেরা বলতে সুরক্ষিত আস্তানা বা সেফ হাউস কালচার। অ্যাপস্টিনের যেমন ছিল ব্যক্তিগত দ্বীপ, ওই লিটল সেন্ট জেমস, আনভিরের ক্ষেত্রেও গুলশানের বিলাসবহুল ফ্ল্যাট ব্যবহারের অভিযোগ রয়েছে। বাইরের জগতের আড়ালে এসব জায়গায় চলে অন্ধকার কর্মকাণ্ড। আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করার প্যাটার্নও সেম। তারা একই অপরাধ বারবার করে যায়, ম্যাটার করে না ক্ষমতায় কারা রয়েছে, এই দেশের আইন আদালত কি বলছে। অ্যাপস্টিন 2008 সালে প্রভাব খাটিয়ে লঘু শাস্তি পেয়েছিলেন। আনভিরের ক্ষেত্রেও তদন্তকারী সংস্থার বারবার অব্যাহতি দেওয়ার প্রতিবেদন ও বিচারহীনতার সংস্কৃতি একই প্যাটার্ন প্রমাণ করে। ভুক্তভোগী ও তাদের পরিবারকে দমন নিপীড়নের ঘটনাটি একটু মিলিয়ে দেখুন। অর্থের প্রলোভন বা সরাসরি হুমকির মাধ্যমে মুখ বন্ধ করে রাখার চেষ্টা। আমরা দেখেছিলাম মুনিয়ার বড় বোনকে কিভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছিল। এখন তিনি কোথায় আছেন আমরা জানি না। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রভাবিত করে তদন্ত ভিন্ন খাতে প্রভাবিত করতে এরা সিস্টেমের অপব্যবহার করে। একইভাবে অ্যাপস্টিন করেছে আমেরিকার মতো দেশে। এই আনভিরদের শাস্তি কোনো দেশেই হয় না। আমরা তাকিয়ে তাকিয়ে দেখি তাদের বিলাসিতা দম্ভ ভরে প্রকাশ করে যায়। চলন্ত বিমানে সিগারেট, মদ খাওয়া এবং সেটি দেখানো তাদের কাছে এক ধরনের পৈশাচিক আনন্দ। এরা বলে যে দেখ, তোরা ফকিরনি, আমি আমির, তোরা পোকামাকড়, আমি এই উপত্যকার সিংহ।
এদের টার্গেটে কত নারী শিশুর জীবন ধ্বংস হয়ে গেছে, কতগুলো পরিবার নিঃস্ব হয়ে গেছে, তার ডেটা আমাদের কাছে নেই। কারণ তারা খুন এবং রক্ত মোছায় খুবই এক্সপার্ট, প্রফেশনাল। আমরা দেখি, হাউমাউ করি, ভুলে যাই। আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে খেয়াল করেছি অনেক নারী যদি বিশেষ করে আইফোন লঞ্চ হওয়ার পরে সেটি কেনেন, প্রো মডেল বিশেষ করে 3 ক্যামেরার, এবং তারপর যদি আয়নার সামনে গিয়ে হয় না মিরর সেলফি হয়, এরকম তোলেন, মানে যেখান থেকে ফোনের মডেলটা বোঝা যায়, এইসব ক্ষেত্রে ওই ছবির নিচে কমেন্ট আসে, আইফোন কি কক্সবাজার থেকে কিনেছেন আপা? মানে কক্সবাজার গিয়ে কারো শয্যা সঙ্গী হয়ে নতুন মডেলের আইফোনটি ওই নারী পেয়েছেন। নারীদেরকে এইভাবে ভাবা হয়। তিনি কিনেছেন কিনা, কোথায় পেয়েছেন, এটা এখন কেউ আর যাচাই বাছাই সেভাবে করে না। এই যে সামাজিক বুলি, এই সুগার ড্যাডি নামক কিছু বিষয় থাকে, আসলে এর পেছনের গল্প কতটা ভয়ঙ্কর কেউ ভেবে দেখার চেষ্টা করে না। একজন নারী হোক তার বয়স কম বা বেশি, পৃথিবীর সর্বোচ্চ বাধ্য না হলে নিজের দেহ বিক্রি করে না। মানুষ শুধু দেখে বিলাসিতার জন্য, লোভের জন্য অনেক কিছুই বলে। লোভ বিলাসিতা যাই বলুন না কেন, আপনি তো একজন পুরুষ। কল্পনা করুন তো, কোন একজন, মানে আপনি বয়সে 17-18, কারোর সাথে সঙ্গম করতে হবে, মানে পার্থক্যটা একটু খেয়াল করুন। বা আপনি পুরুষ এবং স্ট্রেট, হেটোসেক্সুয়াল, এখন আপনাকে আরেকজন পুরুষের সাথে শুতে বললে, যে বিনিময়ই হোক না কেন, আপনি কি রাজি হবেন? বলা সহজ, বাস্তবতা খুব কঠিন। কে কোথায় ব্ল্যাকমেইলের শিকার হয় সেটা আমরা খুঁজে দেখার চেষ্টা করি। এবং সামাজিক যে ট্যাবু রয়েছে, নারীর দেহ মানেই হচ্ছে খারাপ, নারীর দেহ প্রকাশ পেলে তার সামাজিক যে মূল্যবোধ রয়েছে, বেঁচে থাকার সকল কিছুই ধ্বংস হয়ে যায়, তাই তারা ব্ল্যাকমেইলের শিকার হতে বাধ্য হয়। আমার পুরুষের শরীর আর নারীর শরীর যদি একভাবে দেখতে পারতাম, সম্মানের সাথে দেখতে পারতাম, তাহলে এই র্যাকেট পরিচালনাকারী এই আনবীর রায় সেই সাহস পেত না। এবার সবচেয়ে নৃশংস ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যদিও আমরা খুব নির্লজ্জের মতো এই ঘটনাগুলো ভুলে গেছি, ভুলে থাকতে চাইছি। বলছিলাম 1971-এর কথা। পাকিস্তানি সেনা ও তাদের এই বাংলাদেশের সহযোগী রাজাকার আলবদর আল শামস কর্তৃক এই বাংলাদেশের নারী ও কিশোরীদের ঘর থেকে ধরে নিয়ে বন্দি করেছিল মিলিটারি ক্যাম্পে। ইন্টারনেট ঘাটলে এরকম হাজারো ছবি আপনারা পেয়ে যাবেন। আমাদের এই মা বোনদেরকে মিলিটারি ক্যাম্পে নিয়ে বন্দি করা হতো, তাদেরকে শরীরে কোনো বস্ত্র রাখতে দেওয়া হতো না। অজুহাত ছিল শরীরে বস্ত্র থাকলে তারা আত্মহত্যা করে ফেলতে পারেন, তাই কাপড়গুলোকে সিলিংয়ের সাথে ঝুরিয়ে রাখত এবং পালা করে ধর্ষণ করা হতো। ম্যাটার করতো না কোথায় মা, কোথায় মেয়ে, কার বয়স কত। ধর্ষণের মতো নৃশংস ঘটনা পৃথিবীতে আর কি বা হতে পারে? এরকম নিষ্ঠুর নির্মম একটি ঘটনা যদি মানে আপনি কল্পনা করুন, একের পর এক মিলিটারিরা যাচ্ছে, রাজাকার আলবদর যাচ্ছে, ধর্ষণ করছে। এই ঘটনাগুলো এতটাই নৃশংস যে বেশ কিছু ঘটনা থেকে দেখা যাচ্ছে জনির ভেতরে বন্দুক ঢুকিয়ে গুলি করা হয়েছে। অনেক নারীকে ধর্ষণের পর আহত অবস্থায় রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। কিছু কিছু মেয়েকে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে ঝুলিয়ে শরীরের বিভিন্ন স্থানে কামড়ানো হয়েছে, ক্ষত বিক্ষত করা হয়েছে, স্তনের বোটা কামড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। কেউ এই পাশবিক নির্যাতনে কষ্ট পেয়ে কান্নাকাটি করলে সেই কান্নাকাটি নিয়ে এরা হাসাহাসি করত, অট্ট হাসি। দেয়াল জুড়ে সেই আর্তনাদের প্রতিধ্বনি আমার তো কানে বাজে, আমার অলওয়েজ কানে বাজে। কিছু কিছু নারীকে এমন বর্বরভাবে ধর্ষণ করা হয় যে অজ্ঞান হয়ে যাওয়ার পরেও তাদের এই ধর্ষণ কাণ্ড থেমে থাকেনি। কিছু নারীকে বেয়ানোর দ্বারা যোনি থেকে শুরু করে বুক পর্যন্ত চিরে ফেলা হয়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে গর্ভে থাকা শিশুকে টেনে বের করে আকাশে ছুঁড়ে মেরে বেয়ানোর দিয়ে, এটা আমরা যেরকম বল ছুঁড়ে মেরে হাত দিয়ে ধরি, এরকম নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। অনেক নারীর আত্মহত্যা, ধর্ষণ পরবর্তী সমাজে ফিরে সমাজের অবহেলা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, আমরা এইসব ঘটনা জানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন না যে ধর্ষণের শিকারী নারীদের পিতার জায়গায় লিখে দাও
শেখ মুজিবুর রহমান, আমি তাদের পিতা। পাকিস্তানি হানাদার এবং তাদের এই দেশের দোসর জামাত ইসলামের এটাই ছিল যুদ্ধের কৌশল, যেখানে আমাদের এই বাংলাদেশের নারীদের সর্বত্র ধর্ষণ, নির্যাতন ও থানা ক্যাম্পে বন্দি রাখা হয়েছিল এবং একটি গণহত্যা চালানোর উদ্দেশ্যে, একটি জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে বাঙালিদের উপর তাদের বিশাল ক্ষোভ ছিল। বিশেষ করে হিন্দু হলে তো কোনো কথাই নেই, সে হোক কিশোরী, সে হোক বৃদ্ধা বা তার স্বামী সন্তান, হিন্দু হওয়া মাত্রই গুলি, এবং ধর্ষণের ক্ষেত্রে আরও পৈশাচিক আচরণ। আমি এই বিবরণগুলোর ভেতরে আমি আর যাচ্ছি না, আমি পারছি না, আপনারা মুক্তিযুদ্ধের আর্কাইভ থেকে দেখে নেবেন। ভিকটিমদের মধ্যে অন্যতম ফেরদৌসী প্রিয়ভাষিনীর নাম আমরা জানি, মমতাজ বেগমের নাম জানি, রাজিয়া বেগমের নাম জানি। তো সেই 1971-এর ঘাতক রাজাকার আলবদর আল শামস এবং তাদের সংগঠন জামাত ইসলামী, ছাত্র সংগঠন, ছাত্র সংস্থা থেকে ছাত্র শিবির, এবং সেই ছাত্র সংস্থা থেকে তো অনেক টিমে যুক্ত হওয়া এবং নারীদেরকে ধরে ধরে মিলিটারি ক্যাম্পে নিয়ে যাওয়া, তারা এখন বাংলাদেশের রাজনীতি করছে। তাদের দলের প্রধান শফিকুর চুম্মা আমির হিসেবে খ্যাত, বিভিন্ন সভা সমাবেশে গিয়ে প্রকাশ্যে শিশুদের যৌন হয়রানি করছে, আমরা দেখছি। তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। নারীদেরকে বেশ্যা বলে গালাগালি করছে। তাদের রাগ, নারীরা কেন কাজ করবে? গেল বেডি, স্কুলে গেল বেডি, মাছ বাজারে গেল বেডি, আনাজ কিনতে গেল বেডি, উঠালো ভাত খাইতে গেল বেডি। এই বেডি, তোর কিছু হিসেবে বেডির ঘরের বেডি, তুই বড় থাক। নারীদের অবদমিত করে রাখলেই তো তাদের যৌন দাসী তৈরি করা যায়। আপনারা আফগানিস্তানের দিকে তাকান, যৌন দাসীকে বৈধতা দেওয়া হয়েছে, প্রথা নিয়ে আসা হয়েছে, তুমি অমুক, তুমি অমুক, তুমি তমুক। বাংলাদেশেও এই জামাত ইসলামী এই ধরনের বর্বর প্রয়োগ ঘটাতে চায়। ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন হবে আইনিভাবে বৈধ। 1971-এর মতো এই দেশের মা বোনদেরকে তারা ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন করবে। নির্লজ্জের মতো ইলেকশন করছে। আপনি এই আমেরিকার কবে মরে যাওয়া অ্যাপস্টিন নিয়ে চিন্তিত, আপনি আমার 1971-এর নির্যাতিত নিপীড়িত মা বোনদের নিয়ে চিন্তিত নন। এই 2024-25-এ প্রকাশ্যে রাস্তাঘাটে আমাদের শিশু সন্তানদের চুমু দেওয়া, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দেওয়া, যৌন নিপীড়ন, এগুলো নিয়ে আপনি চিন্তিত নন। আপনার স্ত্রী, আপনার কন্যা যদি চাকরি করছে, তাদেরকে খানকি, বেশ্যা বলা, এই ভয়ঙ্কর ব্যক্তিদের নিয়ে চিন্তিত নন। কাল আপনার মা বোন নৃশংসভাবে ধর্ষণের শিকার হবেন, কোনো না কোনো অ্যাপস্টিন এসে কোনো না কোনো র্যাকেটে যুক্ত করবে, বিক্রি করবে, আপনি তখনও চিন্তিত থাকবেন না। পারবেন তো? সত্যি পারবেন তো? একটু ভাবুন। হে পুরুষ, হেই বীর পুরুষ, নিজের ডানে বাঁয়ে একটু তাকান, মা বোনদের মুখ একটু মনে করুন। সন্তান আছে আপনার? কন্যা সন্তান আছে? অবশ্য সবাই যে তাদের প্রিয় সন্তান, আত্মীয় স্বজন নিয়ে ভাবেন তা কিন্তু নয়। যদি ভাবতেন তাহলে কি প্রতিদিন মাদ্রাসায় ভয়ঙ্করভাবে বলাৎকার হতো? জান্নাতের টিকিট প্রাপ্তির লক্ষ্যে নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে, কওমি মাদ্রাসায় বিশেষ করে, মোল্লা দ্বারা এই কোমলমতি শিশুদের ধর্ষণের শিকার হতে দিয়ে পরবর্তীতে সেই দোষ ত্রুটি গোপন করছে, পাছে ইসলামের বদনাম হবে। এই পরিবারের সদস্য, অর্থাৎ এই অভিভাবক, এদেরকে অভিভাবক বলবো? মানে এই সমাজের পুরুষ, এই ধরনের পুরুষদের নিয়ে কি ভাবনা আর থাকতে পারে? আমি খুবই হতাশ, কিন্তু থেমে যাওয়ার পক্ষে নই। ন্যূনতম যদি বিবেক থাকে, জামাত ইসলামকে কোনোভাবে 1 ইঞ্চ ছাড় দেওয়া যাবে না। এই অ্যাপস্টিন পুরো বিশ্বে একটা নজির তৈরি করেছে যে অর্থবিত্তের দ্বারা কিভাবে নিয়ন্ত্রণ, নির্যাতন করা যায়। জামাত ইসলাম 1971-এ সেটি আমাদের সবাইকে জানান দিয়েছে। এখনো তাদেরকে আমরা বসতে দিচ্ছি, উঠতে দিচ্ছি, শাস্তি নিশ্চিত করছি না, মাতামাতি হচ্ছে তাদের নিয়ে। এর চেয়ে নির্লজ্জ জাতি আর কি হতে পারে? শুভবুদ্ধির উদয় ঘটুক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।